আজকে আমি অ্যাসিড বেস আর সল্টের চ্যাপ্টারসটা করাবো। চলো আমরা ইম্পর্টেন্স গুলো জেনে নিই, যাতে পরীক্ষা রয়েছে আপকামিং যে সেকেন্ড ইউনিট টেস্ট তাতে হয়ে যায় কোন কোনগুলো পড়তে হবে। আর আমি আজকে টেস্ট গুলো, যেগুলো অ্যাসিড গুলো আইডেন্টিফাই করা হয় সেগুলো আমি একটু এক্সপ্লেন করে দেবো। আস্তে আস্তে আমি হোল চ্যাপ্টারে যে ইম্পর্টেন্ট যেগুলো আসে সেগুলো সবকটাই এক্সপ্লেন করে দেবো। চলো দেখা যাক কি পড়তে হবে। সবার আগে আমরা তো জানি অ্যাসিড আর বেস কোনটাকে বলবো, মানে অ্যাসিড কাকে বলবো আর ক্ষার কাকে বলবো। কিন্তু ডাইরেক্টলি প্রশ্নটা আসে না, যদি ঘুরিয়ে কখনো থাকে যে আর্হেনিয়াস এর মদ দিয়ে অ্যাসিড কাকে বলে, আর্হেনিয়াস এর মদ হিসাবে তাহলে ক্ষার কোনটাকে বলবো, সেইগুলো হিসাবে আমাদেরকে পড়তে হবে। তাহলে আর্হেনিয়াস এর যে মতবাদ সেটাও আমাদের পড়ে নিচ্ছি আমরা। আর্হেনিয়াস এর মতে অ্যাসিড কাকে বলে? আমরা জানি অ্যাসিড কাকে বলে বললে, যেগুলো অ্যাকুয়াস সলিউশনে মানে জলীয় দ্রবণে H+ আয়ন তৈরি করবে সেই জিনিসগুলোকে আমরা কি বলবো? অ্যাসিড বলবো। তাহলে আমি এমনি পাশে লিখে রাখছি জাস্ট H+ আয়ন দিয়ে। আর ক্ষার কি করে? আর্হেনিসের মতে যারা এই OH- মানে হাইড্রক্সিল যে আয়ন তৈরি করবে তাদেরকে আমরা ক্ষার বলবো, যেটা অ্যালকালি বলেও বলা হয়। আচ্ছা, তাহলে আমার একটা প্রশ্ন আছে, যে এরকম টাইপের প্রশ্নগুলো আসতে পারে যে যতগুলো কম্পাউন্ডস আছে যাদের মধ্যে হাইড্রোজেন প্রেজেন্ট আছে তারা কি সবাই অ্যাসিড? এরকম প্রশ্ন আছে। যেরকম আমরা H2O-টাই ধরে নিই, H2O তে হাইড্রোজেন প্রেজেন্ট আছে, তাহলে কি ও অ্যাসিডের নেচার? আমরা কিন্তু জানি জল কিন্তু অ্যাসিডের নেচার নয়। কারণ কি আর্হেনিয়াসের মধ্যে H+ আয়নটা থাকতে হবে, কিন্তু জলের যদি অন্য কোনো লিকুইড সলিউশন করি তাতে আমরা H+ আয়ন পাবো না। তার জন্য জল কি হবে? তোমার অ্যাসিড হবে না। মানে অন্য যত রকমের কম্পাউন্ডস রয়েছে যাদের মধ্যে হাইড্রোজেন প্রেজেন্ট রয়েছে, যাদের যদি H+ আয়ন না থাকে তাহলে তারা অ্যাসিড হবে না। ঠিক আছে, এরপর আমরা আর্হেনিয়াস এর জন্য যে লিমিটেশনস গুলো রয়েছে, লিমিটেশনস গুলো আমরা পড়ে রাখবো। মানে হচ্ছে সীমাবদ্ধতা। আমি ইউজুয়ালি দেখতে আসতে দেখিনি, বাট যদি ওর কোনো অ্যাপ্লাই বেসিসে কোনো কোশ্চেন্স থেকে থাকে তাই সীমাবদ্ধতা লার্ন করে রাখা উচিত। এরপরে যেটা আসে সেটা ইন্ডিকেটর সম্পর্কে। ইন্ডিকেটর সম্পর্কে 1 মার্কের এমসিকিউ থাকে, যে ব্লু লিটমাসের কালার বেস হলে কি কালার হয়ে যাবে। তারপরে হচ্ছে ফেনাপথালিন, মিথাইল অরেঞ্জ, এগুলো এক একটা বেসে কেমন রিয়াক্ট কালার করে, তারপরে অ্যাসিডে কেমন রিয়াক্ট করে কালার করে, সেই জিনিসগুলো ওই চারটা আমি একদিন পড়িয়ে দেবো। কিন্তু আজকে আমি যেহেতু অ্যাসিডস গুলোর আইডেন্টিফাই পড়াবো তাই আমি এত ডেসক্রিপশনে যাচ্ছি না। কিন্তু মাথায় রাখবে একটু ইন্ডিকেটর মানে যেটাকে আমরা নির্দেশক বলি, তার ডেফিনেশনটা পড়বে, খুব ইম্পর্টেন্ট। ইন্ডিকেটরের ডেফিনেশনটা আমি মাল্টিপল টেক্সট বুকে দেখেছি, মানে যেগুলো টেস্ট এক্সারসাইজ গুলো থাকে সেগুলোতে। আমি নিজেও আমার স্টুডেন্টসদেরকে এই কোশ্চেন্সটা পরীক্ষাতে দিয়ে থাকি। আরেকটা খুব ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো থাকে, প্রত্যেকটা যে রিয়াকশন সেগুলো তো থাকবে। কপারের সাথে সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া, কপারের সাথে নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়া, জিঙ্কের সাথে নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়া। আরো সব থেকে ইম্পর্টেন্ট দেখবে এখন 1:1 রেশিওতে যে কোশ্চেন্স গুলো রয়েছে সেইগুলো। আর তারপরে হচ্ছে যদি কনসেন্ট্রেট নাইট্রিক অ্যাসিডের সঙ্গে নর্মাল জিঙ্ক বা কপার ইউজ করি তাহলে সেইটাতে কি গ্যাস তৈরি হয়ে থাকে, যদি আমি ডাইলুট নিয়ে যাই আর কোল্ড ইউজ করি তখন কোন গ্যাস হয়ে থাকে, এই জিনিসগুলো আমাদেরকে পড়ে নিতে হচ্ছে। তারপরে কি ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে, অ্যালুমিনিয়াম চূর্ণের সঙ্গে সোডিয়াম হাইড্রোক্সাইড যদি মিক্সড করে দিই তাহলে কি তৈরি হবে সেটা পড়তে হচ্ছে। তারপর আমাদেরকে প্রশমন যে বিক্রিয়া রয়েছে সেই প্রশমন বিক্রিয়া পড়তে হচ্ছে। একটা ইউনিক প্রশ্ন আছে যে প্রশমন বিক্রিয়ায় যদি আমি নির্দেশক ইউজ করি তাতে আমাদের কি সুবিধা হবে অথবা কেন ইউজ করব। প্রশমন বিক্রিয়াটা কি ছিল আমরা একটু মনে করি, যদি আমি অ্যাসিডের সঙ্গে ক্ষারের বিক্রিয়া করি তবে কি হবে? লবণ আর জল তৈরি হবে। তাতে কি অ্যাসিডের যে নেচারটা সেটা আর নষ্ট হয়ে গেল। এই যে প্রসেসটাকে সেটাকে আমরা প্রশমন বিক্রিয়া বলবো। ঠিক আছে, এবার এই যে প্রশমন বিক্রিয়াতে যদি আমি নির্দেশক, নির্দেশক কোনটা ছিল? সেই পিএইচ ভ্যালু হিসাব করা। নির্দেশক আমি কেন ইউজ করব? এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, কেন আমরা নির্দেশক ব্যবহার করব।
কারণ আমি যদি নির্দেশক ইউজ করি আমি জানতে পারবো অ্যাসিডের নেচারটা রয়েছে কিনা অথবা ক্ষারের নেচারটা রয়েছে কিনা। প্রশমন করার কনসেপ্টই হচ্ছে আমার নিউট্রালাইজ করতে হবে। প্রশমনের ইংলিশটা হচ্ছে নিউট্রালাইজেশন। এবার যেখানে আমি নিউট্রালাইজ করার মোটিভ থাকবে, তার মানে সেখানে আমার না অ্যাসিড চাই না আমার ক্ষার চাই। যদি সেরকম কনসেপ্টে আমার নির্দেশকই তো প্রুফ করে দেবে যে ওটা অ্যাসিড না ওটা ক্ষার, তার জন্য আমার নির্দেশকের ব্যবহার খুব ইম্পর্টেন্ট। শুধুমাত্র শুধু অল ওভার পরীক্ষার শেষে নির্দেশক দিয়ে টেস্ট করা এরকম না, যখন আমাকে কোন মুমেন্টে কোন সময়টায় আমার মানে অ্যাসিডিক নেচারটা চেঞ্জ হচ্ছে অথবা বেস নেচারটা আমার চেঞ্জ হয়ে যাচ্ছে, সেই জিনিসটাও আমাদেরকে দেখতে হেল্প করে দেয়। তো রাসায়নিক বিক্রিয়াতে খুব ইম্পর্টেন্ট নির্দেশকটা। এরপর আমাদেরকে কি পড়তে হবে, প্রশমনের ওপর শুধু এইটুকুনি পড়লে হবে না, প্রশমন আমাদের বডিতেও করতে লাগে। যেমন তোমরা জানো আমাদের বডিতে HCl ক্ষরণ হয়। যদি আমাদের HCl ক্ষরণ হতে থাকে আর তাতে আমাদের অম্বল হওয়ার সমস্যা হতে থাকে, যেটাকে অ্যাসিডিটি বলি। আমি অ্যাসিডিটি ওয়ার্ডটাই লিখলাম। অ্যাসিডিটি যদি আমার হয়ে থাকে তখন আমাকে কি করতে হয়, আমাকে মিল্ক অফ ম্যাগনেসিয়া, ডাইজিন এই ওষুধগুলো খেতে হবে। এই ওষুধগুলো কি করে, আমার অ্যাসিড যে নেচারটা সেইটা কি হয়, মিল্ক অফ ম্যাগনেসিয়া এসে এই অ্যাসিড নেচারটাকে রিডিউস করে দেবে। রিডিউস করে দিলে তাহলে কি আমার লবণ আর জল হয়ে যাবে, তাতে আমাদের বডিতে আর অ্যাসিডিটি হবে না বা অম্বলটা হবে না, তাতে আমাদের আবার ঠিক হয়ে যাবো, আবার হাজিপুজি খেতে পারবো। ঠিক আছে। আচ্ছা, এবার আমরা কি পড়বো, আমরা এবার হচ্ছে জানবো অ্যাসিডে পোড়া আর হচ্ছে ক্ষারে পোড়া কনসেপ্টটা কি। ঠিক আছে, এইগুলো তো আমাদেরকে পড়তে হচ্ছে ইম্পর্টেন্সের জন্য। আর আমাদেরকে পড়তে হবে ওই যে যদি আমরা মাটিতে কৃষকরা কেন মানে ক্ষার মেশায়, যাতে অ্যাসিড নেচারটা কমে যায়, তার জন্য ক্ষার মেশাবে, নয়তো ভালো করে চাষ করা হবে না, নিউট্রিলাইজ হবে না, অ্যাসিডিটির জন্য গাছগুলো লস হয়ে যেতে পারে, মানে গাছ খারাপ হয়ে যাবে, চাষ খারাপ হয়ে যাবে, সব লস হয়ে যাবে। আচ্ছা, তারপরে কি রয়েছে, আমাদেরকে এটা তো পড়তেই হচ্ছে। একটা আমি MCQ এর জন্য প্রশ্ন দেখেছিলাম, দাঁতের ইনামেল তৈরি করতে কি লাগে, দ্যাট ইজ ক্যালসিয়াম ফসফেট। এটা একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, আমি লিখে রাখছি এনামেলটার জন্য। কি বললাম, ক্যালসিয়াম ফসফেট। যদি অনেকটা পরিমাণ আমাদের মুখের মধ্যে অ্যাসিডিটির পরিমাণটা বেড়ে যায়, মানে অ্যাসিডের পরিমাণটা বেড়ে যায়, তাহলে আমাদের এই ক্যালসিয়াম যে ফসফেট, যেটা জলে কখনো দ্রবীভূত হয় না, সেটাও ক্ষয় হতে থাকে। আমরা এটা ছোট কোশ্চেনের জন্য মনে রাখবো, এটা জলে দ্রবীভূত হয় না, মানে নর্মাল জল, অন্য কোনো কিছু জলে মানে জলীয় দ্রবণ নয়। তার মানে কি হয়ে যাচ্ছে, যদি জলে ক্যালসিয়াম ফসফেট দ্রবীভূত না হয় তাহলে দাঁতের এনামেল লেয়ার শক্ত থাকবে। আমরা জানি আমাদের বডিতে সব থেকে হার্ডেস্ট সাবস্টেন্স হচ্ছে এনামেল, আর যদি সেটা শক্ত থাকে তো আমাদের দাঁত ভালো থাকবে। আমার দাঁত ভালো না, তা এইটুকুনি পড়লে তো হবে না, আমাদের এখনো অনেক কিছু চ্যাপ্টারের সিলেবাসে বাকি আছে। যেরকম হচ্ছে অক্সাইড গুলো, আমরা জানি অক্সাইড 3 রকমের হয়। অক্সাইড বলতে কি, অক্সিজেন বেস করে যে জিনিসগুলো রয়েছে। ফার্স্ট হচ্ছে আম্লিক অক্সাইড, আর অক্সাইড গুলো লিখলাম না, এখানেই লিখে ফেলেছি। তারপরে কি রয়েছে, ক্ষারীয় অক্সাইড। তারপর কি রয়েছে, দুজনের ধর্মটাই রয়েছে, সেটাকে উভধর্মী অক্সাইড বলবো। আমি ইংলিশ গুলো লিখে দিচ্ছি, যাদের ইংলিশ ভার্সনে রয়েছে তাদের জন্য। অক্সাইডস তো আর লিখতে লাগবে না, তবুও লিখে দিলাম। আম্লিক অক্সাইড বলতে কি, যাদের অ্যাসিডিক নেচারটা বেশি আছে, তারা হচ্ছে আম্লিক অক্সাইড বা অ্যাসিডিক অক্সাইড। যাদের ক্ষারীয় নেচারটা বেশি রয়েছে মানে তারা বেসিক অক্সাইড। আর যাদের উভধর্মী আছে, বার্তা থেকেই বুঝতে পারবো, যার মধ্যে অ্যাসিডের নেচারও রয়েছে আর ক্ষারের নেচারও রয়েছে, দুটোরই শো করতে পারে, তারা হচ্ছে উভধর্মী। তারা কি, অ্যামফোটেরিক। অক্সাইডস গুলো আর লিখলাম না। আচ্ছা, যেরকম আমাদের অক্সাইডস গুলো যেরকম ভাগ রয়েছে, সেরকম আমাদের লবণগুলোরও ভাগ রয়েছে। আমরা লবণগুলো সেম একই রকমের পড়বো। লবণ বলতে যেটাকে সল্ট বলবো সেটা, ঠিক আছে। যেরকম সল্টের আবার কেমন রয়েছে, যার মধ্যে অ্যাসিডের পরিমাণ বেশি তারা হচ্ছে অ্যাসিডিক সল্ট হবে। তারপর ঠিক সেরকম ক্ষারের মধ্যে যাদের রয়েছে তাদের আমরা বেসিক সল্ট বলবো। যাদের উভয় ধর্ম আছে তাদেরকে আমরা শমিত লবণ বলবো। এরকম ভাবে আমাদের সব চলতে থাকবে।
এইগুলো ইম্পর্টেন্ট পড়তে হবে। একটা টপিক রয়েছে, যাদের টপিকটা রয়েছে হচ্ছে অ্যাসিড বৃষ্টি, খুব ইম্পর্টেন্ট। অ্যাসিড বৃষ্টি কি প্রশ্ন আসে, অ্যাসিড বৃষ্টির যে কারণগুলো রয়েছে সেগুলো পড়তে হবে। আচ্ছা, অ্যাসিড বৃষ্টির যে কারণে আমাদের কিন্তু বিক্রিয়াগুলো ইনক্লুডেড থাকবে, আর অ্যাসিড বৃষ্টির যে প্রভাব সেটাও আমরা পড়ে রাখবো, ইম্পর্টেন্ট এইগুলো। এই অ্যাসিড বৃষ্টির প্রভাবে আরো একটা ইম্পর্টেন্ট কোশ্চেন রয়েছে, সেই কোশ্চেনটা হলো আমাদের স্টোন ক্যান্সার বলতে কি বুঝি, সেটা অ্যাসিড বৃষ্টির প্রভাবের মধ্যে ইনক্লুডেড, এটারও তাই বিক্রিয়া সমেত লিখতে হবে। সালফিউরিক অ্যাসিডের আইডেন্টিফাই এর যে বিক্রিয়াটা পড়েনি, যেটা খুব ইম্পর্টেন্ট, ওটা ডাইরেক্টলি বলে যে বেরিয়াম ক্লোরাইডের সঙ্গে সালফিউরিক অ্যাসিড মেশালে কি হবে, অথবা সালফিউরিক অ্যাসিডকে কি করে শনাক্তকরণ করবে, সে দুটো হিসাবেই প্রশ্নটা আসে। আমরা কি করব, বেরিয়াম ক্লোরাইডটা সালফিউরিক অ্যাসিডের সাথে যদি আমরা মেশাই, সেই মিশ্রণে কি তৈরি হয়, বেরিয়াম সালফেট তৈরি হয় আর হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি হয়। এবার এটা একটা কেলাসাকার অধক্ষেপ পড়ে থাকে, যেটা সাদা কালার, ঠিক আছে। এবার এটা আমাকে মাথায় রাখতে হবে, এই যে বেরিয়াম সালফেট তৈরি হয়েছে, এই বেরিয়াম সালফেটটা না HCl এ দ্রবীভূত হয়, না নাইট্রিক অ্যাসিডে দ্রবীভূত হয়, অনলি সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়াতেই এইরকম সাদা অর্ধক্ষেপ পাওয়া যায় বেরিয়াম ক্লোরাইড থেকে। তার জন্য আমি সালফিউরিক অ্যাসিডের যে শনাক্তকরণ রয়েছে তাকে আমরা এই পরীক্ষাটায় দিয়ে চিনব।